এই ফেসবুক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা আসলেই আন্দোলনের সঠিক জায়গায় পৌঁছতে পারি না মনে হয় আমার কাছে, তাই না? আমরা এই দলটা বক্তৃতা দিয়ে যাই, দেওয়ার পরে আমরা কি বলেছিলাম এগুলো ফেসবুকে দিয়া আত্মতৃপ্তি পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করি, নিজের ছবিটা দেই, দিয়ে দেখাই যে আজকে আমি বিশাল কিছু করে ফেলেছি। এতে আসলে দলের কতটুকু উপকার হয় জানি না। কারণ আমরা কোথাও যাই 10 সেকেন্ডের ছবি তুলেই দিয়ে দেই ফেসবুকে, আপনার বিশাল আন্দোলন করে ফেলেছি। আসলে আন্দোলনের সার্থকতা বা এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে গেলে যে পর্যায়ে যাওয়া উচিত সেটা আমি যেতে পারছি কিনা আপনারা মূল্যায়ন করবেন। আমরা কথা বলতে চাই, জানতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একটু আগে কামাল হাসান তাকে ইসলামের 4 খলিফার 1 খলিফার জায়গায় অবস্থান দিয়েছেন। গতকাল মহাসচিব মহোদয়ও তাকে 4 খলিফার 1 খলিফার জায়গায় অবস্থান দিয়েছেন, আমরা তাই জানি। আমি শুরুতেই তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেই প্রার্থনা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মহিরু মহামানব, যার আবির্ভাব না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা হতো না, বিশ্বের মানচিত্রে তার স্থান, এই বাংলাদেশের স্থান হতো না। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানতে পারলেই আমরা কেন দলটা করি সেটা বুঝতে পারবো। আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আগে জানতে হবে। কথা বললে তো হবে না ভাই। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে আবার বাংলাদেশের ক্রান্তিকালে 71 সালে, যখন এই বাংলাদেশের সেই সময় নেতারা স্বাধীনতার ডাক দিতে কষ্ট পাচ্ছিল বা অখণ্ড পাকিস্তানের নেতা হওয়ার খায়েশ ছিল, সেই সময় তারা স্বাধীনতা ঘোষণা দিতে পারেন নাই। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন সাধারণ সৈনিক, মেজর পর্যায়ে একজন সেনা কর্মকর্তা হয়েও স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীকালে আবার বেড়ায় ফিরে যান, কিন্তু যারা বাংলাদেশের ক্ষমতার মসজিদে বসলেন তারা ক্ষমতায় এত বেশি সাথ দিতে চাচ্ছিলেন যে সবকিছু পেয়েও মন করছিল না। সব খেতে খেতে বাংলাদেশে এক দুর্ভিক্ষ তৈরি করেছিল, তলাবিহীন ঝুড়িতে নিয়ে আসছিল। এবং ওই দেশের একটা মাত্র ব্যক্তি হবে, তার কথায় পারলে চাঁদ এবং সূর্য ওঠানামা করবে, আজকে উঠবে কি উঠবে না তাও একজনের কথা হচ্ছিল। তখন মাত্র 11 মিনিটেই বাংলাদেশের সকল গণতন্ত্র ধ্বংস করে একজনের কথায় বাংলাদেশের চাঁদ সূর্য এগুলো ওঠার চেষ্টা করা হচ্ছিল। জানেন তার নাম আপনারা নিশ্চয়ই। সেই 11 মিনিটের বাকশাল তৈরি করার পরে দেশের আরো 12টা বাজলো, চাঁদ সূর্য তো উঠলোই না, বরং আরো দেশকে স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে যাচ্ছিল। সেই অবস্থায় আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবির্ভাব ঘটলো 75 সালের 7 নভেম্বর। তারপরে উনি ফিরে এসে আবার বাংলাদেশের দায়িত্বভার তার উপরে আসলো ক্রান্তিকালে। সেখান থেকে ওই বাংলাদেশকে আবার সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন। তার গণতন্ত্রের কারণে, এই তার বহুদলীয় গণতন্ত্রের কারণেই আজকের এই আওয়ামী লীগ যে দলটা করে, এই আওয়ামী লীগ কিন্তু দলটা ছিল না, ছিল বাকশাল। আবার আওয়ামী লীগ ফিরে আসলো, যার জন্মদাতা হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পরবর্তীতে বাংলাদেশকে একটা মাত্র পরিচয় পরিচিত করার জন্য জাতীয়তাবাদ তৈরি হলো, যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদ। এবং তার সুফল আমরা এখন করছি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়ন রাজনীতির মাধ্যমে 19 দফা কর্মসূচি প্রণয়ন করেন। একটু আগে কামাল হাসান বলে গেছেন 19 দফা কোন কোন দফা বর্তমানে এমডিজি এলডিজির সাথে মিলে যায় তাও উনি বলেছেন। আমি ওইদিকে যাব না, আমি শুধু বলবো স্বনির্ভর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশের রূপকার হিসাবে তিনি আখ্যায়িত হয়েছেন। এবং আজকে বাংলাদেশের যা কিছু সুফল তা ভোগ করছি সবকিছু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। সেই সুফল বাংলা ভোগ করেছি আমরা। তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশ, আমরা সেখানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ পেয়েছি, আমরা সেখানে বিভিন্ন খাতে রপ্তানির সুযোগ পেয়েছি। কিন্তু আজকে টাটার দল সবকিছু খেয়ে ফেলছে, বাজেট দিতে পারে না। বাংলাদেশের প্রতিটা খাতে, প্রতিটা সেক্টরে তাদের দুর্নীতি
চুষে খাওয়ার রাজনীতি, ব্যাংক লুট, দেশের অর্থ পাচার এবং হাজার হাজার লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে নিয়ে যাওয়া এবং ওই যে নজিরবিহীন বেনজির তৈরি হওয়া এবং আজিজ তৈরি হওয়া, এগুলো একদিনে হয় না। এগুলো হলো একটা উন্নয়নশীল দেশটাকে চুষে খেতে খেতে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে। তাদের সেই ৭৪ সালে যে খাওয়া, সেখানে যেমন কম্বলটা নিজের নেতা ভাগে পায়নি, আজকে অবশ্যই উল্টা ঠেটে করে নেয়। আজকে মাশাআল্লাহ তারা নিজেরা ভাগে পেয়েছে, সন্তানদেরকে ভাগে পাইয়েছে, তারপর বোনদেরকে ভাগে পেয়েছে, পাওয়ার পরে সবাইকে নিয়ে খাচ্ছে। মাশাআল্লাহ খাওয়া দাওয়া ভালো চলছে। এই ১৪ গোষ্ঠী এবং তাদের ১৪ গোষ্ঠী বলেছেন এবং ওই এলাকার যত ধরনের নেতারা আছে তারা এমপি হবে, তারা বড় 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 পদে বসবে, কোনো কিছু নাই যেটা তারা পায় নাই। উনি ওনার কম্বলটা ভাগে পায় নাই, কিন্তু তারা সবাই পেয়ে গেছে। পেতে পেতে এই দেশটাকে পাশের দেশের কাছে যারা দিয়েছে এবং এইখানে স্ত্রী থাকবে, স্বামী থাকবে ওই দেশে, তারা নিজেরাই বলেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, বলছে না? বলছে। তাহলে আমি বললে তো হয়তো বিপদে পড়তাম, আমি তো বলি, ওরাই বলেছে। হ্যাঁ, বিপদে বলকে আসা জানে কিছু। তো তারা এই খেতে খেতে শেষ হয় না, নিজেকে তো খাওয়া পেট ভরা, এই ভরা পেট নিয়ে ওখানে চলে গেছে, গিয়ে ওখানে গিয়ে বলছে যে আমার তো হয় না, এখন তুমি আমার স্বামী হও। এখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ হবে আবার আগের জায়গায় ফিরে আনা। তারেক রহমান বলেছেন আমাদের দেশ নায়ক, টেক ব্যাক বাংলাদেশ, আমরা আগের জায়গায় আমার দেশটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাই। তো সেজন্য আমাদের কাজ হবে যে পরিমাণ খেয়েছে, লুট করেছে, আজকে আজিজকে আমরা খুব খুশি হই, জেনারেল আজিজকে আমরা কি বলেছে, তাকে স্যাংশন দিয়েছে বা বেনজিরকে স্যাংশন দিয়েছে, লাখ লাখ কোটি টাকা বা বিঘা জমি সম্পত্তি আমরা এখানে ক্রোপ করেছে বা দুদক নিয়ে নিচ্ছে। তাতে আসে যায় কি, তাদের তো হাজার হাজার কোটি টাকা অলরেডি বিদেশে পাচার হয়ে আছে। একমাত্র সামান্য কিছু টাকা, ওই যেমন বলছিলাম মোহিত সাহেব ৪,০০০ কোটি টাকায় একটা বাদাম পিনাটসের মতো, ওইরকম সামান্য টাকা এখানে ধরা পড়েছে, বাকি বিশাল পরিমাণে টাকা বাইরে গেছে। আমি আমেরিকায় যাব না, কার বাবার ক্ষমতা আছে আমেরিকায় যাওয়ার? দরকার নেই আমেরিকায় যাবো না, আমি তো ভারত তো আছে, ভারতে যাবো। আমার তো ইয়ে আছে, চায়না আছে, চায়না যাবো। আমি রাশিয়া যাবো, রাশিয়া সুন্দরী মেয়েটি আছে, ওখানে গেলে আরামে থাকা যাবে। আমি রাশিয়ায় যাব, ভারত যাব, বোম্বে গেলে তো অনেক কিছু ফিল্ম স্টার পাওয়া যাবে। আমি আমি এসে যাবো, চায়নায় যাব, আমার কেন আমেরিকা যাওয়া লাগবে? এই সমস্ত খেলাধুলা করে ইদানিং কালে আবার এই আজিজ কাহিনী তৈরি করে, বিরোধী কাহিনী তৈরি করে মানুষের নজরটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলবো আসলে এই নজর অন্যদিকে নিয়ে লাভ নাই। এই দেশটা আমার, এই দেশের প্রতিটা ইঞ্চি মাটি আমার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন, সেই শিখর থেকে তারা আবার শিখরে পৌঁছে গেছে। শিখর থেকে শিখরে আমরা সেটা চাই না, আমরা চাই এই দেশটাকে সেই শিখরে পৌঁছাতে। এবং তার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের টেক ব্যাক বাংলাদেশ ফিরে যেতে হবে। আমরা আগের জায়গায় ফিরে পেতে চাইলে আমাদেরকে অবশ্যই আন্দোলন করতে হবে। আমি বিশ্বাস করি যদি আমরা সত্যিকারভাবে জাতীয় আমাদের নেতা জিয়াউর রহমানকে তার আদর্শকে ধারণ করি বুকে, তার আদর্শকে আমরা সামনে প্রচার করি, তাদেরকে শিখতে চাই, জানতে চাই, তাহলে অবশ্যই আমার বিশ্বাস কোনোভাবেই কোনো স্বৈরাচার পৃথিবীর বুকে বেশি দিন টিকতে পারে নাই। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট হোক, হাসিনা কর্তৃত্ববাদের একেবারে পোষ্যপুত্র, আধিপত্যবাদের আশীর্বাদ পুষ্ট, টিকতে পারবে না। শুধুমাত্র আমাদেরকে সুদৃঢ়ভাবে মনোবল নিয়ে আমার ঝাঁপিয়ে পড়তে হবে, আর শহীদের আদর্শকে লালন করতে হবে এবং তাকে জানতে হবে। আমরা অনেকে পড়াশোনা করি না, আমি শিক্ষক মানুষ, পড়াশোনার কথা বেশি বেশি বলি, রাগ করবেন না, কেন আমাদের আলটিমেটলি এই সময়টা কি কাজে একটা লেখাপড়া করা। যত বেশি জানবো তত বেশি তার আদর্শ ধারণ করতে পারবো, যত বেশি তাকে বুঝবো তত বেশি বুঝবো জাতীয়তাবাদ মানে দেশপ্রেম। জাতীয়তাবাদ মানে লুটপাট না, এই জাতীয়তাবাদ মানে হচ্ছে অপর নাম হচ্ছে দেশপ্রেম। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমার। আগামী দিনে সেই দেশের রক্ষা, পতাকা রক্ষা, মাটি রক্ষার সাথে ভোটের অধিকার রক্ষা এবং গণতন্ত্র রক্ষার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মৎস্যজীবী দল আমাকে যে দাওয়াত দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞ জানাই। ভালো লাগছে, মৎস্যজীবী দল অত্যন্ত সুসংগঠিত, আরো সুশৃঙ্খল ভাবে আগামী দিনে তারা ঝাঁপিয়ে পড়বে দেশ রক্ষার কাজে।
সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।